আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, যারা অলরেডি ফার্মাসিউটিক্যালে চাকরির জন্য চেষ্টা করতেছেন এবং যারা হচ্ছে ফার্মেসি কমপ্লিট করেছেন এবং চাকরির প্রিপারেশন নিচ্ছেন, যারা অলরেডি ভাইভাতে ডাক পেয়েছেন বা ভাইভা দিবেন, তাদের জন্য আজকের ভিডিও। এবং যারা ওভারঅল ফার্মাসিউটিক্যাল স্টেবিলিটি স্টাডি সম্পর্কে জানতে চান, মানে কখন কোন ধরনের স্টেবিলিটি স্টাডি করা হয়, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা হচ্ছে এই যে স্টেবিলিটি স্টাডি, এটার বেশ কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে লং টার্ম কন্ডিশন, অ্যাক্সিলারেটেড কন্ডিশন, তারপর হচ্ছে যেমন স্ট্রেস কন্ডিশন, তারপর হচ্ছে ফটো স্টেবিলিটি কন্ডিশন, অর্থাৎ বিভিন্ন ধরনের কন্ডিশন আছে, ইন্টারমিডিয়েট কন্ডিশন। তো লং টার্ম স্টেবিলিটি স্টাডি এটি মূলত খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশ যেহেতু এই আইসিএস গাইডলাইন অনুসারে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে টেম্পারেচার এবং হিউমিডিটির উপর ভিত্তি করে। সেই হিসাবে বাংলাদেশ হচ্ছে জোন 4 বিতে পড়ে। তো বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল যখন কোনো একটি প্রোডাক্ট তারা রেজিস্ট্রেশন করতে চায়, তাহলে তাকে সেক্ষেত্রে লং টার্ম স্টেবিলিটি স্টাডি করতে হয়। এবং এই লং টার্ম স্টেবিলিটি স্টাডির করার আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে শেলফ লাইফ, অর্থাৎ একটা প্রোডাক্টের শেলফ লাইফ কেমন হবে সেই বিষয়টাকে নির্ধারণ করা হয়। এবং কমার্শিয়াল ব্যাচগুলো মনিটরিং করা হয় এই 30-75 কন্ডিশনে। এবং এই লং টার্ম স্টেবিলিটি স্টাডির যে কন্ডিশন, সেটি হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 75% আরএইচ, অর্থাৎ হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি। এবং এক্ষেত্রে মিনিমাম 12 মাসের ডেটা অ্যানালাইসিস করা হয়। এরপরে হচ্ছে অ্যাক্সিলারেটেড স্টেবিলিটি স্টাডি। তো অ্যাক্সিলারেটেড স্টেবিলিটি স্টাডির মূলত হচ্ছে আর্লি শেলফ লাইফ প্রেডিকশন করার জন্য এটি করা হয়। এবং এটি আরেকটা করার উদ্দেশ্য হচ্ছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এবং রেগুলেটরি সাবমিশনের ক্ষেত্রে এই 40-75 কন্ডিশনের ডেটা সাবমিট করতে হয় এবং এটা ডিউরেশন হচ্ছে 6 মান্থ। ইন্টারমিডিয়েট স্টাডি, অর্থাৎ এর আগে আমরা যেটা বললাম যে অ্যাক্সিলারেটেড স্টাডি, অর্থাৎ অ্যাক্সিলারেটেড স্টাডির ক্ষেত্রে যদি কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ আসে, সেক্ষেত্রে হচ্ছে ইন্টারমিডিয়েট স্টাডি করা হয়। এবং এই স্টাডির ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 65% রিলেটিভ হিউমিডিটি, এবং এটা ডিউরেশন হচ্ছে 6 মান্থ। স্ট্রেস টেস্টিং, অর্থাৎ হচ্ছে ফোর্স ডিগ্রেডেশন, অর্থাৎ কোন একটা প্রোডাক্ট কিভাবে ডিগ্রেড করে, অর্থাৎ এটার ডিগ্রেডেশন পাথওয়ে কি, মানে কি কি পদ্ধতিতে এটা ডিগ্রেড করে, সেই বিষয়টাকে নির্ধারণ করার জন্য মূলত স্ট্রেস টেস্টিং করা হয় আর কি। যেমন এটা হিটে কেমন হয়, অ্যাসিড বেস অক্সিডেশন, রিডক্সেশন, এইসব ক্ষেত্রে এগুলো আসলে কেমন থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে মানে অর্থাৎ ডিগ্রেডেশনের যে পাথওয়ে, মানে কিভাবে এই প্রোডাক্টটা ডিগ্রেড করে সেই বিষয়টাকে মূলত নির্ধারণ করার জন্য এই স্ট্রেস টেস্টিং করা হয়। এরপর হচ্ছে ফটো স্টেবিলিটি। আমরা দেখি যে বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে লাইট সেন্সিটিভ হয়, অর্থাৎ কোনো একটা নতুন প্রোডাক্ট বানানোর পরে সেটা আসলে লাইটে সেন্সিটিভ কিনা, অর্থাৎ আলোতে সেই প্রোডাক্টটা সেন্সিটিভিটি দেখায় কিনা, সেই বিষয়টাকে নির্ধারণ করার জন্য লাইট মানে ফটো স্টেবিলিটি স্টাডি করা হয়। অর্থাৎ অর্থাৎ ইউভি এবং হচ্ছে সাধারণ লাইট দিয়ে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে 1.2 মিলিয়ন লাক্স আওয়ার, অর্থাৎ 1.2 মিলিয়ন লাক্স আওয়ার আলো কোন একটা স্যাম্পলের উপর ফেলে দেখা হয় যে এই কন্ডিশনে এই প্রোডাক্টটা ঠিক থাকে কিনা। আর ইউভি লাইটের ক্ষেত্রে 200 ওয়াট আওয়ার/মিটার স্কোয়ার এই আলোতে প্রোডাক্টটা রাখা হয় এবং দেখা হয় যে এটি হচ্ছে এই কন্ডিশনে ঠিক থাকে। এছাড়াও ফার্মাসিউটিক্যালে অনবরতই স্টেবিলিটি স্টাডি হয়ে থাকে। যেমন কোন একটা কমার্শিয়াল ব্যাচ যখন লঞ্চ হয়, তখনও এটার স্টেবিলিটি স্টাডি করা হয়। এবং অ্যানুয়াল একটা কমিটমেন্ট ব্যাচগুলোর ক্ষেত্রেও করা হয়। তাছাড়া হচ্ছে যে এর মেইন উদ্দেশ্য হচ্ছে যে মার্কেট সার্ভিলেন্স, অর্থাৎ মার্কেটে প্রোডাক্টগুলো আসলে কেমন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার পরে কেমন অবস্থা দেখা যাচ্ছে, অর্থাৎ এবং ট্রেন্ড মনিটরিং, যে প্রতি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটার আসলে কতটুকু পরিবর্তন আসতেছে, এই বিষয়গুলো নির্ধারণ করার জন্য মূলত হচ্ছে অনগোয়িং স্টেবিলিটি স্টাডিগুলো করা। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি আগে বলেছি, বাংলাদেশ হচ্ছে যে 6টি ভাগ আছে বা যে 5টি ভাগ আছে, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে এখানে জোন 4 বি, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেবল কন্ডিশন হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ +-2 ডিগ্রি, অর্থাৎ 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং হিউমিডিটি কন্ডিশন হচ্ছে 75% +-5% আরএইচ, অর্থাৎ 70 থেকে 80-র মধ্যে থাকা লাগে আর কি। এর বাইরে গেলে তখন হচ্ছে এটা আউট অফ মানে লিমিট বলা যায় আর কি।
এবং এটাকে হচ্ছে লং টার্ম স্টেবিলিটি স্টাডির জন্য কন্ডিশনটাকে। এছাড়াও হচ্ছে যে এটা আগেও আলোচনা করা হয়েছে, আর রেগুলেটরি সাবমিশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেগুলেটরি যারা মেনটেন করে, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বিশেষ করে যারা রেগুলেটরি ফলো করে, যেমন বড় বড় ফার্মাসিউটিক্যাল গুলো আছে, তারা মূলত হচ্ছে কোন একটা প্রোডাক্ট যখন বানায় সেক্ষেত্রে লং টার্ম স্টাডি করে এবং এক্সিলারেটরি স্টাডি করে, করার পরে মিনিমাম 3টা প্রাইমারি বেস হচ্ছে স্টাডি করে এবং এই ডেটাগুলো হচ্ছে সাবমিশন করে রেগুলেটরিকে। আর কোনো ক্ষেত্রে যদি অ্যাক্সিলারেটেড কন্ডিশন ফেল করে সেক্ষেত্রে হচ্ছে ইন্টারমিডিয়েট স্টাডি করা হয়, অর্থাৎ 30 অর্থাৎ 40-75-এ 6 মাস যদি ডেটা অ্যানালাইসিস করার পর যদি সেটা ফেল করে, অর্থাৎ অ্যাক্সিলারেটেড কন্ডিশনে যদি ফেল করে সেক্ষেত্রে তখন আবার ইন্টারমিডিয়েট স্টাডি করা হয়, অর্থাৎ 30-65-তে ইন্টারমিডিয়েট স্টাডি করা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে যে এই সিগনিফিকেন্ট যে চেঞ্জটা আসলো 40-75 কন্ডিশনে, এটা কেন আসলো, আর হচ্ছে এই শেলফ লাইফটা হচ্ছে রিঅ্যাসেস করা হয় পুনরায়, আবার হচ্ছে অ্যাসেস। এছাড়াও হচ্ছে মার্কেটের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো মনিটরিং করার জন্য স্টেবিলিটি স্টাডি করা হয়। যেমন অনগোয়িং স্টেবিলিটি স্টাডির ক্ষেত্রে মানে অ্যাটলিস্ট 1 ব্যাচ পার ইয়ার, প্রতি ব্যাচের একটা করে ব্যাচ মানে প্রত্যেক বছরই হচ্ছে টেস্ট করা হয়, এবং ফুল স্পেসিফিকেশন টেস্ট করা হয়, যেমন এসএ রিজলিউশন, তারপর হচ্ছে আরএস, তারপর হচ্ছে এটার ফিজিক্যাল প্যারামিটার, তারপর হচ্ছে যদি ফটো স্টেবিলিটি হয় সেক্ষেত্রে ফটো স্টেবিলিটি টেস্ট, এবার হচ্ছে পিএইচ, এই বিষয়গুলো হচ্ছে। এবার হচ্ছে আমরা বলবো যে স্টেবিলিটি স্টাডির ডিসিশন ফ্লো কিভাবে করা হয়। যখন কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে থাকে তখন এটা হচ্ছে স্ট্রেস স্টাডি করা হয়, আর যদি রেজিস্ট্রেশন করা লাগে, একটা নতুন প্রোডাক্ট রেজিস্ট্রেশন করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে লং টার্ম এবং অ্যাক্সিলারেটেড কন্ডিশনে এটা ডেটা অ্যানালাইসিস করা হয়। যদি অ্যাক্সিলারেটেড কন্ডিশন ফেল করে তখন হচ্ছে ইন্টারমিডিয়েট কন্ডিশনে এগুলো টেস্ট করা হয়, আর কমার্শিয়াল স্টেজ হচ্ছে এটা অনবরত চলতে থাকে। এবং আইসিএস গাইডলাইনের ক্ষেত্রে রেফারেন্সগুলো হচ্ছে এটা, যে আইসিএস Q1A R2 এটা হচ্ছে স্টেবিলিটি স্টাডি সম্পর্কে বলা আছে, তারপর হচ্ছে আইসিএস Q1B এটা হচ্ছে ফটো স্টেবিলিটি স্টাডি সম্পর্কে বলা আছে, আইসিএস Q1E এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইভালুয়েশনের সম্পর্কে বিস্তারিত বলা। তো এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ আইসিএস গাইডলাইন অনুসারে আপনি কোনো একটা প্রোডাক্ট ফার্মাসিউটিক্যাল কিভাবে হচ্ছে স্টেবিলিটি স্টাডি করবেন সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা হলো। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে এবং আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।